এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ইয়ানা ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। ইভানান অবাক হয়ে গেল, ইয়ানা কখনো এভাবে তো কাঁদে না, আজ কি হলো তাহলে? মাথায় হাত রেখে অস্থির ভাবেই বলল, ইয়ানা ইনু, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে তোকে? একবার নাম বল, কেটে রেখে দেব। ফুপাতে ফুপাতে বলল। সুফিয়ান ভাই আমাকে বুঝে না কেন? ভাইয়া। ইভানান বুঝতে পারলো না, তাই অবাক হয়ে বলল, সুপি? হ্যাঁ সুফিয়ান ভাই, আমি তাকে ভালোবাসি ভাইয়া। ইভানান অবাক হয়ে তাকালো, কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে বলল, কবে থেকে? ইয়ানা নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার মতো করে বলল, ক্লাস 9 থেকে ভালো লাগতো। বিশ্বাস করো ভাই, আমি সুফিয়ান ভাইকে সত্যিই ভালোবাসি। একটু থেমে ইভানকে অনুরোধ স্বরে বলল, ইভান ভাইয়া, সুফিয়ান ভাইকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝলো না। তুমি একটু বোঝাও না তাকে। ইয়ানান মৃদু হেসে বলল। মনের কথা জানিয়েছিস ওকে? ইয়ানা চকিত নজরে তাকিয়ে বলল, সুফিয়ান ভাই কি আমাকে গ্রহণ করবে? ইভানান মজা করে বলল, মনে মনে যাকে নিয়ে সংসার সাজিয়ে ফেললি আর তাকেই বললি না পাগলি? ইয়ানা ভয়ার্থ চেহারায় বলল। সুফিয়ান ভাই যদি না মানে আমি মরেই যাব ভাইয়া। ইভানান রাগী মুখেই বলল, এক থাপ্পড় মারবো, বেশি বুঝিস? অত বেশি ভয় না পেয়ে বলে দে। আচ্ছা তাহলে কালই বলি। ইভানান বোনের মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেল। তার কোনো আপত্তি নেই, থাকবে কি করে? সুফিয়ানের শিরা উপশিরা চিনি সে, মেয়েলি দোষ নেই, চরিত্র ভালো, সৎ, ব্যাস এইটুকুই যথেষ্ট। তার বিশ্বাস তার বোন সুফিয়ানের সঙ্গে ভালো থাকবে। পরের দিনই শাড়ি পরে পিঠ পর্যন্ত চুল খুলে রেখে একগুচ্ছ গোলাপ নিয়ে সুফিয়ানকে মনের কথা জানায় ইয়ানা। সুফিয়ান প্রথমে অবাক হয়েছিল, কারণ ইয়ানাকে সে নিজের বোন ব্যতীত কিচ্ছু ভাবেনি কখনো, তাই ভালো করে বুঝিয়ে বলে দিল। কিন্তু ইয়ানা কেঁদে উঠল। সুফিয়ান শক্ত হাতে জড়িয়ে ধরে বলল, সুফি ভাই, আমার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না, একটা সুযোগ দিন না আমাকে। সুফিয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল, রাগের স্বরে বলল, ইয়ানা Have you lost your mind, Yana? You need treatment. তো দিন না, ট্রিটমেন্ট দিন আমাকে, আপনিই একমাত্র ঔষধ আমার। Just stop it. চলে যাও ইয়ানা, আমাকে রাগিও না। নিচে বসে পড়ল সুফিয়ানকে আরো অবাক করে দিয়ে সুফিয়ানের পা ধরে আকুতি ভরা টলটলে স্বরে বলল, সুফি ভাই, কৈশোরের প্রথম প্রেম আপনি, কি করে ভুলি আমি বল। সুফিয়ান টেনে উঠিয়ে ইয়ানার গালে পরপর দুটো থাপ্পড় দিল। রাগে বুদ্ধ হয়ে গেছে সে। কি করে এত বেহাইয়া হয় ইয়ানা ভাবতেই রাগের পারদ বাড়তে থাকলো। কিন্তু সে তখনও জানতেই না ভালোবাসা মানুষকে দিয়ে সব করাতে পারে। ইয়ানা হৃদয় ভঙ্গ হয়ে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে। সুফিয়ান রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে জায়গা ত্যাগ করলো। এতক্ষণ তারা ছাদে দাঁড়িয়েছিল। ইভানান কল করে আসতে বলল, তাই এসেছিল। কিন্তু ইয়ানা যে এমন কিছু করবে জানতো না। চুপচাপ নিচে নেমে গেল আর ছাদে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল ইয়ানা। অস্পষ্ট স্বরে বলল, আমার মতো আপনিও একদিন ভালোবাসা শিখাই পড়বেন সুফি ভাই। দীর্ঘক্ষণ পর ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাপগুলো যত্নশীল হাতে উঠিয়ে নিল। নিজের ঘরের দিকে গিয়ে দরজা বন্ধ করে দিল। একটা কাগজে লিখল, ভাইয়া, তোমার এই বোনকে ক্ষমা করে দিও। ওই নিষ্ঠুর হৃদয়হীন মানুষটাকে ছাড়া জীবনটা কি যে বিষণ্ণময়, তাকে বিহীন একটা রাত কি যে বিষণ্ণময়। আফসোস, জমা কথাগুলো কিছুই তাকে বলা হবে না। তার আগেই আমি পাড়ি জমাবো না ফেরার দেশে। ক্ষমা করে দিও ভাইয়া। পরের দিন সকালে যখন ইয়ানা দরজা খুলেছিল না, তখন অজানা আশঙ্কায় শরীর কেঁপে উঠল ইভানানের। দরজা ভেঙে ভেতরে যেতে দেখলো ইয়ানার লাশটা ফ্যানের সঙ্গে ঝুলে আছে। বোনের লাশ জড়িয়ে পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল। বিশ্বাস হয়নি তখনও যে বোনটা বেঁচে নেই।
সুখ শান্তি সব যেন চলে গিয়েছিল পরিবারের। সুফিয়ানকে যখন বলল ইয়ানার কথা, তখন সুফিয়ানেরও অপরাধ বোধ হয়েছিল, কিন্তু সে কষ্টটা ইভানানের সামনে খুলে প্রকাশ করতে পারেনি। ইভানান সুফিয়ানের নির্লিপ্ততা সহ্য করতে পারছিল না, যার জন্য নিজের জীবন শেষ করে দিল। তার বোন সে এতটা স্বাভাবিক, এটা ভাবতে সুফিয়ানের প্রতি ঘৃণায় গা গুলিয়ে আসছিল তার। তারপর শুরু হলো তার প্রতিশোধের নেশা। সুফিয়ানকে তিলে তিলে শেষ করার জন্যই এত সবকিছু। গাড়ির হর্ন বাজতেই ধ্যান ভাঙলো ইভানানের। সুফিয়ান গাড়ি পার্ক করে ফেলেছে ইতিমধ্যে। ইভানানকে নামতে বলেছে। ইভানান দীর্ঘশ্বাস ফেলে নেমে পড়লো। সুফিয়ান অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেছে। ইভানান খেয়াল করলো বহুদিন পর চোখের কোণে ভিজে উঠেছে তার। রাতের তারায় ঢাকা ঝলমলে আকাশ দেখতে দেখতে অভিমানী সুরে বলল, ভালো আছে তো না ফেরার দেশে? মনে করো তো সেখানে আমাকে, নাকি লেলিহান দাবানলের এখনো পুরো? পৃথিবীর বুকে ছেড়ে গেলে অজানায় ভালোবাসা কি এতটাই শক্তি সে যে কেড়ে নিল নিঃস্ব তোমায়? অন্যদিনের চেয়ে সেই সকালটা ছিল অন্যরকম। আকাশ তখন হলদে রঙের সেজে গুজিয়ে হাজির হয়েছে। নারী দেহে অলঙ্কারের ন্যায় আকাশের রঙও হলদে রং বেশ শোভা ছড়াচ্ছে। না আছে রোদ আর না আছে কোনো মেঘলা ভাব। চমৎকার একটা পরিবেশ। এইরকম একটা সময় ভালোবাসার মানুষের হাতটা যদি নিজের মুঠোয় থাকে, তাহলে পৃথিবীর বুকে বেঁচে থাকতে বেশি কিছু লাগে না। হসপিটালে 309 নম্বর কেবিনে আড়াআড়ি ভাবে লম্বা জানালাটার সামনে দাঁড়িয়ে আছে সুফিয়া। জানালার বাইরে সৌন্দর্যে মোড়ানো এক টুকরো অপ্রার্থিব দৃশ্য উপভোগ করছিল। একাকিত্বের এই মুহূর্তগুলো, প্রাণেশ্বর স্মৃতিগুলো খুব কঠোরভাবে ঝাঁপিয়ে পড়ে। বুক ফুঁড়ে বেরিয়ে আসে অতৃপ্ত শ্বাস। ক্যালেন্ডারে লাল কালির দাগ জলজল করছে। সুফিয়ানের মনে পড়ে আজ নিজের মাতৃভূমি থেকে দূরে চলে এসেছে 5 বছর 3 মাস আগের। 4টা ক্যালেন্ডারে সে এভাবে লাল কালির দাগ একটা একটা কেটে দিত। কোনো লাভ নেই, কিন্তু কোথাও কিছু একটা ভালো লাগে তার। গায়ে সাদা রঙের একটা শার্ট ইন করা, পাশের ডেস্কে সার্জিক্যাল স্যুট, গ্লাভস, মাস্ক পরে আছে ছড়িয়ে ছিটিয়ে। আজ তার 5 নম্বর অপারেশন ছিল। নতুন ডাক্তার হওয়ায় খুব বেশি অপারেশন করে না সে। সার্জারির জন্য বেশি প্রেশার পড়লে তবেই পড়ে। এখন মেডিসিনের উপর 2 বছরের একটা কোর্স করবে ঠিক করলো। না হলে শুধু সার্জারি করে আত্মতুষ্টি পাওয়া যায় না বলেই মনে করে সুফিয়ান। ঠিক করলো মেডিসিন কোর্স শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে বাংলাদেশে ফিরবেই না। এতগুলো দিনে একেবারের জন্য বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করেনি। ইচ্ছেও যে হয়নি তা নয়, বরং মাকে, রিওকে খুব মনে পড়েছে। কিন্তু বললেই যে বাংলাদেশে চলে যেতে মন চাইবে। জাস্টিন বেইবারের বেবি গানের রিংটোন বেজে উঠতে হালকা চমকপ্রদ হলো সুফিয়ান। ডেস্কের কাছে এসে মোবাইলটা হাতে নিয়ে মুচকি হাসলো। ইফ নামটা উঠে আছে সুফিয়ানের চোখে জীবনের সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য মানুষ, যে তার বিপদে আপদে মনে রাখে, ঠিক এমনটা তো মনে করে সুফিয়ান। কল রিসিভ করে কানে তুলতেই শোনা গেল সুর টেনে ইভানান বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। সুফিয়ান অবাক হয়ে গেল। পরে মনে করলো আজ তার জন্মদিন। এত ব্যস্ততা ভুলে বসেছিল। দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুইও না বুড়ো হয়ে বাচ্চাদের মতো বার্থডে উইশ করিস। ইভানান হাসতে হাসতে বলল, আমি কি আর তোর মতো বুড়ো নাকি? আই অ্যাম ফিট অ্যান্ড ফাইন। 30 পেরোলই না তার আগেই বুড়োর মতো গভীর হয়ে থাকিস, বুড়োদের মতো আচরণ করিস। মনের রঙে ঘুচে গেলে তখন আর নিজেকে জোয়ান মনে হয় না। শরীর তরতাজা থাকলেও মন মরা মাছের মতো। হয়েছে, এবার তোর জ্ঞান শুরু করে দিস না। সুফিয়ান হেসে বলল, আচ্ছা, তা না হয় না দিলাম। তোর খবর কি বল? 2 বছর ধরে আলাদা থাকছিস। এখানে থেকে আমি একটু শান্তি অনুভব করি, প্রকৃতির রূপে ডুবে থাকি। আমি তো চাকরি বাকরি করব না, তাই আঁকা আঁকি করে এক্সিবিশনগুলোতে যা পাই তা দিয়েই চলি। আমি 2টা সার্জারি করেও যা পাই না তার ডাবল তুই একটা এক্সিবিশনেই পেয়ে যাস। প্রত্যুত্তরে ইভানান সত্যি বলতে প্রচুর টাকার মালিক। ইভানান প্রকাশ না করলেও তা সুফিয়ান ভালোই জানে। বেশ ভালো একটা হোটেল থাকছে এখন সে।
প্রতি 6 মাস পর পর নানান হোটেল বুক করে ঘোরাফেরা করে। ইভানান গম্ভীর গলায় বলল, ও শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, তোর জীবনের সেরা উপহার হবে এটা সুফি। সুফিয়ান হেসে বলল। ঠিক আছে, টাইম স্টার্টস নাও। কল কেটে দিতে সুফিয়ান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। 2 মিনিট পর ডোরে নক করার ভ্রু কুচকে বলল সুফিয়ান। কাম ইন। বিদেশি কালো মতো একটা ছেলে ভেতরে এসে গুড মর্নিং বলল। এখন বাজে 11:30। তাই গুড মর্নিং শুনে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে সুফিয়ান তাকালো। ছেলেটার হাঁটু কাঁপছে। সুফিয়ান গম্ভীর স্বরে বলল। সে ইট কুইকলি। ছেলেটা কেঁপে কেঁপে বলল, এ ম্যান হ্যাজ কাম টু সি ইউ স্যার। আপনার সঙ্গে একজন লোক দেখা করতে এসেছে স্যার। সুফিয়ান হাতের বইটা সাইডে রেখে বলল। নেম? তনিম। সুফিয়ান চকিতে তাকালো। তনিম এখানে তার সাথে দেখা করতে এসেছে কেন? তনিমকে তো সে প্রাণেশার খোঁজ দিতে 5 বছর আগে পাঠিয়েছিল। মাথা তুলে বলল। সেন্ড হিম। ছেলেটা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড পরই ভেতরে স্যুট প্যান্ট পরা ভদ্রলোক আসলো। সুফিয়ান বেশ খানিকটা অবাক হলো। তনিম যে এতটা বদলাবে ভাবিনি। উঠে দাঁড়াতেই তনিম তার স্বভাব মতন সুফিয়ানের কাছে এসে জড়িয়ে ধরল। সুফিয়ান পিঠ চাপড়ে বলল। কি ব্যাপার তনিম, কেমন আছো? তনিমকে অনেক উত্তেজিত দেখালো, যেন কিছু বলার জন্য উদ্বিগ্ন হয়ে আছে সে। সুফিয়ানের প্রশ্নে বলল, জি আলহামদুলিল্লাহ ভাই। কিছুটা থেমে আবার বলল, ভাই আপনাকে কিছু কথা বলা অনেক জরুরি। ঠিক আছে, বসো আগে। তনিম সামনের চেয়ারে বসে পড়লো। হাতের তালু কষলে আমতা আমতা করে বলল, ভাই একটা ভুল হয়ে গেছে। সুফিয়ান ভ্রু বাঁকিয়ে বলল। কি ভুল তনিম? তনিম আচমকা ঠোঁট চেপে কেঁদে ফেললো। সুফিয়ান থতমত খেয়ে বলল, আরে কাঁদছো কেন, কি হয়েছে বলবে তো? অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, পাপ করেছি আমি, আজ শাস্তি ভোগ করছি। 5 বছর আগে করা ভুলের মাসুল গুনছি আমি। আয়তটুকু বলেই আবার কান্নায় ভেঙে পড়লো তনিম। সুফিয়ান তনিমের কাঁধে হাত রেখে বলল। কি হয়েছে খুলে বলো। তনিম 2 হাতে চোখ মুছে নিল। লম্বা শ্বাস টেনে পড়ল। আপনি তো জানেনই আমি গরিব ঘরের ছেলে। এলাকায় বড় ভাইটাই সাথে ঘুরতাম, তাই মানুষ চিনত। বাবা যখন মারা গেল তার কয়েকদিন পরেই আমার মায়ের একটা কিডনি নষ্ট হলো। আমি আকুল পাথরে পড়লাম। তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সাহায্যের জন্য সবার কাছে আপনার কাছে গেলাম, কিন্তু আপনি তো হসপিটালের বেডে তখন। তবুও আপনাকে দেখার জন্য একবার হসপিটালের ভিতরে ঢুকলাম, দেখে চলে আসছিলাম। ঠিক তখনই পিছন থেকে আমাকে কেউ একজন ডাকলো। ফিরে দেখি ইভানান ভাই। আমি তাকে দেখে সালাম দিলাম। সে আগে থেকেই বোধহয় আমার মায়ের ব্যাপারটা জানতো। সে নিজে থেকে আমাকে 10 লাখ টাকা দিল। আমি মানা করলাম, জোর করে টাকা দিল। আমি ভেবে নিলাম আপনার বন্ধু আপনার মতো বড় মনের মানুষ। আমার মায়ের অপারেশনের পর আমি যখন বাড়ি ফিরলাম, সে বলল আমাকে তার হয়ে একটা কাজ করতে হবে, তা না হলে 5 দিনের মধ্যেই টাকা ফেরত দিতে হবে। আমার ঘাম ছুটে গেল। 5 দিনের মধ্যেই টাকা দেওয়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না, তা ইভানান ভাইও জানে। আমি বুঝলাম বড় কোনো কাজ করতে হবে। সে আমাকে ব্যবহার করতে চাই। কোনো উপায় না পেয়ে আমি সাই দিলাম। সে বলল ফোনে কাজ বুঝিয়ে দিবে। তার কয়েকদিন পরই আমাকে সকালে ফোন দিয়ে বলল আমি যেন বলি প্রাণেশা ভাবির আরেক জায়গায় সম্পর্ক আছে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি তার হাত পায়ে ধরে অনুরোধ করে বলেছি এসব করতে পারবো না, কিন্তু টাকার হুমকি দেওয়ায় কাজটা করতে বাধ্য হলাম। তখন আপনাকে বললাম ভাবির অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তখন সে বলল মায়ামতি ঝিলের কথাটা বলতে। বলার পরে যে আপনি এভাবে অস্ট্রেলিয়া চলে আসবেন আমি ভাবিনি। কিছুটা থেমে তনিম আবারও রিয়ানের চেহারা সহ সবকিছু খুলে বলল। সুফিয়ান স্থির হয়ে সবকিছু শুনছে। এখন বিশ্বাস করে উঠতে পারছে না যাকে এতটা বিশ্বাস করলো সে কিভাবে এমন করবে। সুফিয়ান থমকে যাওয়া চোখে বলল। ইভানান? তনিম সুফিয়ানের মুখ পানে চেয়ে বুঝতে পারলো ধোকায় সুফিয়ান কতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তনিমের দিকে কড়া চোখে তাকিয়ে বলল। তুমি এখন যাও তনিম। তনিম নিঃশব্দে হেঁটে বাইরে চলে গেল। সুফিয়ান চোখ বন্ধ করে 2 মিনিট ধাতস্থ হলো। চোখ খুলতেই বাম চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে টুক করে নিচে পড়ল। এই তাহলে মূল্য দিল ইভানান তার বন্ধুত্বের? বাহ, চমৎকার। তনিম সবকিছু খুলে বলল। ইভানান কেন এইসব কিছু করেছে তা বলেনি। সুফিয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে রওনা হলো ইভানানের হোটেলের উদ্দেশ্যে।
ফুল স্পিডে গাড়ি চালিয়ে 8 ঘন্টা রাস্তা পার করে ফেলল। রাগে মাথা ফেটে যাচ্ছে। ইভান সত্যি যদি এসব করে থাকে তাহলে জান নিয়ে ছাড়বে ওর। উপরে উঠতে বিশাল রুমে আলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হাসতে হাসতে কেউ একজন বলল। সারপ্রাইজ কেমন লাগলো বন্ধু? সুফিয়ান রেগে ভেতরে ঢুকে পড়ল। ইভানান হাত ভাঁজ করে খাটের উপর বসে আছে। সুফিয়ান ঠাস করে গালের উপর চর বসিয়ে দিল। ইভানানের ঠোঁটের হাসি মুছে নিয়ে সে তার হাসি আরো বিস্তৃত করল। সুফিয়ান মারতে মারতে হাঁপিয়ে উঠল। দূরে সরে এলো, বলল, তোর এখনো লজ্জা করছে না? ইভানান হেসে পড়ল। না, কারণ এসব তো আমি সাজিয়েছি। আমি না চাইলে তনিম এ পর্যন্ত পৌঁছাতে পারতো না। আজ মা মরেছে বলে জান প্রাণ নিয়ে ছুটে এলো। এসব কেন করলি তুই? এখনো বুঝিসনি? সুফিয়ান চিৎকার করার স্বরে বলল। না, বুঝিনি। এসব কেন করলি? ইভানান গম্ভীর গলায় বলল, কারণ আমি চাই তুইও বুঝিস যে আপন মানুষ থেকে দূরে থাকা ঠিক কতটা কঠিন, সঙ্গে যখন নিজের বন্ধুর কারণে হয়। সুফিয়ান অবাক হয়ে বলল, কেন? কেননা তুই 5 বছর আগে আমার সঙ্গে এটাই করেছিলি। আমার রিনু শুধুমাত্র তোর কারণে মারা গেছে। তুই যদি আমার বোনকে কষ্ট না দিতি, আত্মহত্যা কখনো করতো না। ইনায়াকে আমি আত্মহত্যা করতে বলিনি। বলিসনি, কিন্তু বাধ্য করেছিস। আমার সহজ সরল বোনটাকে শেষ করেছিস। আর তাই তোর কাছে থেকে বদলার স্বরূপ আমি তোর ভালোবাসাকে ছড়িয়ে দিলাম তোর কাছে থেকে দূরে। সুফিয়ান বুঝতে পারলো একে বলে কিছু লাভ নেই। ইভানান যে বোনের শোকে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাই ইভানানকে একটা ধাক্কা দিয়ে বলল, যাই করিস, এবার প্রাণেশাকে আমি আমার কাছে আনবই। সুফিয়ান বের হওয়ার পর ইভানান উচ্চস্বরে বলল। কি করে হয় আমি দেখবো সুফি। সুফিয়ান সেদিকে কান না দিয়ে চলে গেল। 2 দিন পরই বাংলাদেশে চলে গেল মা আর বাবাকে। ইভানান রিয়ানের কাজের কথা বলল। মিসেস অদিতি আর রাহাত সাহেব অবাক হয়ে গেলেন, কারণ রিয়ান চেহারা পাল্টে যে এই ভয়ঙ্কর কালে মেতেছে। সুফিয়ান মিসেস অদিতিকে বলল প্রাণেশার বাড়িতে প্রস্তাব পাঠাতে, আর বিয়েতে যেন সমস্যা না হয় তাই রিয়ানকে সিঙ্গাপুর পাঠালেন রাহাত সাহেব। আর 8 দিন পরে হুলস্থুল করে প্রাণেশাকে বিয়ে করে নিল বর্তমান। সুফিয়ান ফুপানোর শব্দ পাশে ঘুল। প্রাণেশা ঠোঁট চেপে কাঁদছে। সুফিয়ান অস্থির ভাবে উঠল। প্রাণেশাকে কি হয়েছে জিজ্ঞেস করলো। প্রাণেশা সুফিয়ানের গলা জড়িয়ে কাঁধের একটু নিচে মাথা রেখে আদুরের মতো বলল, ভালোবাসি অঙ্গার। রিসোর্টের বিশাল রুমটা মৃদুমন্দ হাওয়ার আনাগোনা, বাতাসের এলোমেলো ধাক্কা, হালকা পাতলা জিনিসগুলো দোলাচ্ছে। বিছানায় ছড়ানো ছেটানো কাপড় বিছিয়ে রাখা। কভার থেকে জামা কাপড় নিয়ে বিছানায় রাখছে প্রাণেশা। সব জামা কাপড় রেখে ওপর থেকে লাগেজটা নামিয়ে নিল। তারপর বিছানা থেকে একটা একটা করে কাপড় উঠিয়ে ভাঁজ করে রাখতে হাঁপিয়ে বিছানায় বসে পড়ল। অসহায় মুখ করে শুনিয়ে বলল, হায় আমার পোড়া কপাল, খেটে খেটে মরি, অথচ আমার স্বামী ফিরে চাহিয়াও দেখে না। পরের মুহূর্তেই বুক চাপড়ে বলল, তোর বেঁচে কি লাভ? তুই মরে যা প্রণেশা, মরে যা তুই। কেউ তোকে ভালোবাসে না। সোফায় বসে ল্যাপটপে হাত চালাতে চালাতে প্রাণেশার কর্মকাণ্ড দেখছিল সুফিয়ান। প্রাণেশার মেজাজ খারাপ বোঝাই যাচ্ছে। হবে নাই বা কেন? রাতের বেলা সুফিয়ান বলেছিল কাজেই আজকে তারা আরেকবার বিচে ঘুরবে। সকালবেলায় প্রাণেশা টিপটপ হয়ে রেডি হয়ে যেই এক্সাইটেড হয়ে বেরোনোর প্রস্তুতি নিল সুফিয়ানের সঙ্গে, তখনই সুফিয়ানের কল আসলো। বাংলাদেশে থেকে তার একটা সার্জারি পড়েছে। আজকে রাতের মাঝেই সেখানে উপস্থিত হতে হবে। ছুটি নিয়েছে 10 দিনের, অথচ 7 দিন হওয়ার আগেই চলে যেতে হচ্ছে। খুব বেশি ঘোরাও হয়নি। প্রাণেশাকে সুফিয়ান যখন কথাটা বলল, প্রাণেশা চুপচাপ বসেছিল। তারপর উঠে কোমরে নিজের ওড়নাটা বেঁধে নিয়ে জিনিসপত্র গোছানো শুরু করলো। গোছাচ্ছে কম, মিনমিন করে সুফিয়ানকে গাল মন্দ করছে বেশি। সুফিয়ান একবার উঠে হেল্প করতে চেয়েছিল। হেল্প করতে যেতেই প্রাণেশা কটমট করে তাকালো। তাই ল্যাপটপ নিয়ে সেই পেশেন্টের মেডিকেল হিস্ট্রিগুলোতে চোখ বোলাচ্ছে। প্রাণেশা সব কিছু গুছিয়ে নিয়ে গাল ফুলিয়ে বিড়বিড় করতে করতে গোসল করে আসলো। গায়ে ম্যাজেন্ডা রঙের লং টপস সাথে ট্রাউজার। সুফিয়ান রেডি হয়ে এসে খাবার অর্ডার করলো। প্রাণেশা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ান 2 বার ডাক দেওয়ার পরও যখন আসলো না, তখন সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল সেখানে। প্রাণেশাকে কোলে তুলে রুমে নিয়ে আসলো। প্রাণেশা হাত পা ছুড়াছুড়ি করে মুচড়াতে শুরু করলো।
সুফিয়ান বিছানায় বসে প্রাণেশাকে নিজের সঙ্গে চেপে ধরে রাখলো। এমন কেন করছো রে বাবা? আমরা আবার আসবো তো। বলল। প্রাণেশা শক্ত হয়ে মুখ ফিরিয়ে বসে রইল। সুফিয়ান মৃদু হেসে প্রাণেশার ঘাড়ের উপর চুমু খেয়ে পড়ল। রাগ করে না বউ, বাংলাদেশেও অনেক সুন্দর জায়গা আছে, আমরা সেখানেও ঘুরবো। আজ না গেলে একজন মানুষের জীবন সংকটে পড়বে। ডক্টরের বউ হয়ে এত অবুঝ হলে চলে? প্রাণেশা কিছুটা শিথিল হলো, ঠোঁট চেপে কিছু ভেবে সুফিয়ানের দিকে পিটপিট করে চেয়ে বলল, সত্যি নিয়ে যাবেন ঘুরতে নাকি আবার ডক্টর হওয়ার বাহানা দেবেন? সুফিয়ান হেসে মাথা নাড়ি হ্যাঁ বলে। প্রাণেশার মুখের সামনে ব্রেডের এক টুকরো ধরল। প্রাণেশা লক্ষ্মী মেয়ের মতন মুখে পুরে নিল। সুফিয়ান নিজেও একসাথে খেয়ে উঠল। প্রাণেশা সব কিছু গোছানো শেষ করে ফেলেছে আগেই। তাছাড়া জামা কাপড় ছাড়া খুব বেশি জিনিসপত্র আনেনি তারা। টুকটাক যা ছিল গুছিয়ে নিয়েছে। 1 ঘন্টার মাঝেই গাড়ি সব এসে হাজির। এখানে থেকে এয়ারপোর্টে যেতে কয়েক ঘন্টা সময় লাগবে। বাইরে বের হতেই আগের 4 জন বডিগার্ড এসে হাজির হলো। এবার প্রাণেশা সব ব্যাপারই জানে, তাই বিরক্তি না করে গাড়িতে উঠল। সুফিয়ান উঠতে নিলে পেছনে একজন স্যার বলে চিৎকার করলো। প্রাণেশা আর সুফিয়ান দুজনেই পেছনে তাকালো। প্রাণেশা মনে মনে ভাবল, এই লোকটাকেই তো প্রথমে হোটেলে দেখেছিলাম। সুফিয়ান গা দুলিয়ে হালকা হেসে সামনে দাঁড়ালো ছেলেটার সঙ্গে কোলাকুলি করলো। প্রাণেশা অনেকটাই অবাক হলো, কারণ যখন বাড়িতে আসলো তখনও সুফিয়ানের দূরত্ব থেকে কথা বলছিল, অথচ আজ কথা বলার ভঙ্গিমা খুবই আন্তরিক, যেখানে দুজন কত আপন। সুফিয়ান গাড়িতে বসেই প্রাণেশা বলল, কি হলো ব্যাপারটা? সুফিয়ান চোখের বাদামি রঙের চশমাটা কোটের পকেটে গুজে গাল বাঁকিয়ে হাসল। প্রাণেশার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা স্বাভাবিক। একটু থেমে বলল, ওটা তনিম ছিল প্রাণ। প্রাণেশা স্থির হয়ে বসে রইল। মনে মনে কিছুটা এরকমই কল্পনা করেছিল। আচমকা চোখ বড় বড় করে বলল, কিন্তু তনিমা ভাইয়া বালিতে কি করে? সুফিয়ান প্রাণেশার দিকে তাকিয়ে বলল, তনিম যেদিন আমাকে সেসব বলল সেদিন সকালেই ওর মা মারা গেল। বোনকে ইভানানের যে টাকায় বিয়ে দিয়েছিল সেই সুখ শান্তি ওর বোন পায়নি, তালাকও হয়ে গিয়েছিল। আর যেখানে চাকরি করতো সেখান থেকেও বের করে দিয়েছিল। আমি তা পরে জানতে পারি। তনিম লজ্জায় গ্রামের বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি পরের দিনই ওকে খুঁজে বের করে আনি। এইখানে আমার এক বন্ধু থাকে স্মিথ, আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার মালিকের ছেলে, তাই ওকে বলে ওখানে ওকে শিফট করিয়েছি ম্যানেজার পদে। প্রাণেশা এই প্রথমবার ইচ্ছে করলো এখনোই সামনে বসে থাকা মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে। শান্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে বলল, তনিম ভাইয়া আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাহলে আপনার তো তার দুর্দশায় খুশি হওয়া উচিত ছিল। সাহায্য কেন করলেন? সুফিয়ান প্রাণেশার নরম হাত দুটো নিজের মুঠে পরে নিয়ে বুকে নিয়ে নিল। বলল, প্রাণ, তুমি জীবনে আসার আগ পর্যন্ত আমি ভীষণ পাষাণ ছিলাম, এক ধরনের ঘাট তারাও বলতে পারো। যা আমার তা আমি ছিনিয়ে হলেও নিজের কাছে রাখবো কিছুটা, এমন। কিন্তু তুমি আমার জীবনে আসার পর এই পাষাণ শক্ত হৃদয়ের আমিটা কিভাবে যেন পাল্টে গেল। তুমি আসার পর আমি জানতে পারলাম বিধাতা যদি আমার ভাগ্যে কিছু লিখে রাখে তাহলে আমি তো অবশ্যই পাবো। শত বাধা অতিক্রম করে হলেও সেটা আমারই হবে। মনে আছে যেদিন তোমাকে বিয়ে করে আমার ঘরে আনলাম, সে কয়েকদিনও আমি তোমার সঙ্গে সাইকোর মতো ব্যবহার করেছি। কেন জানো? ভয় থেকে। আমার মনে ভয় ছিল যদি সেই কালো অন্ধকারে আবারও তোমায় হারিয়ে ফেলি, সত্যি সত্যি দমবন্ধ হয়ে মারা যাব আমি। 5টা বছর তোমাকে না দেখে, তোমার কণ্ঠ না শুনে আমার আত্মা মরুভূমির মতো শুকিয়ে খা খা করছিল। কয়েকদিন যেতেই আমি বুঝতে পারলাম আল্লাহ আমার ভাগ্যে রেখেছিল তোমাকে। শুরু থেকে তো তুমি আমারই ছিলে, কিন্তু আবার ঘুরে আমি তোমাকে হারিয়েছিলাম। যদি আমি সরাসরি তোমার সামনে দাঁড়াতাম তাহলে ওসব কিছুই হতো না। দোষটা তাহলে একজনকে কিভাবে দেই প্রাণ, বলো তো? প্রাণেশা এবার সত্যি সত্যি সুফিয়ানকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিল। সুফিয়ান চমকে গিয়ে পর মুহূর্তেই নিজের 2 হাতে আঁকড়ে ধরল প্রাণেশার। চোখ বেয়ে গড়াচ্ছে নোনা জল। এত সুখ অনুভব হচ্ছে যা আগে কখনো হয়নি তার। একজন পারফেক্ট জীবন সঙ্গী পেলে বুঝি এমনই অনুভূত হয়। নিশ্চয়ই সব মেয়েরা এমন একজন মানুষই নিজের জীবনে চায়, যে তাকে সম্মান করবে, ভালোবাসবে, আবার একই সাথে মনের আটকে পড়ে থাকা কথাও জেনে যাবে।
আর এমন মানুষটা যদি উপরওয়ালা নিজের হাতে তাকে দান করেন, তাহলে খুশিটা কি ভাষায় বোঝানো যায়? সুফিয়ান প্রাণেশার গালে হাত রেখে নরম গলায় বলল, আর কাঁদে না বউ, তারপর মা বলবে তার বৌমাকে আমি হানিমুন থেকে মেরে এনেছি। প্রাণেশা কান্না মিশ্রিত গলায় ফিট করে হাসল। সুফিয়ানের প্রশস্ত বুকে নিজের মাথাটা এলিয়ে বসে রইল। সুফিয়ান মাথায় বিলি কাটতেই আরামে ঘুমিয়ে পড়ল প্রাণেশা। যখন ঘুম ভাঙলো তখন গাড়ি থামালো। প্রাণেশা চোখ কষলে হাই তুলে নিয়ে বলল, আমরা কি এয়ারপোর্টে এসে পড়েছি? সুফিয়ান স্মিত হেসে পড়ল। আরো আধা ঘন্টা আগে। প্রাণেশা চমকে উঠল। আশেপাশের জায়গাটা দেখে সুফিয়ানের বাম হাতটা উপরে উঠালো। ইয়া আল্লাহ, সত্যি আরো আধা ঘন্টা আগেই পৌঁছে গেছে। ইয়া আল্লাহ, সত্যি আরো আধা ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার কথা। সুফিয়ান নিজেই বের হয়ে প্রাণেশার পাশে দরজাটা খুলে দিল। প্রাণেশা ঘুম ঘুম দেহে বেরিয়ে এলো। ঘুমের ঘোর এখনো অল্প রয়ে গেছে। সুফিয়ান গার্ডদের হাতে ব্যাগগুলো তুলে দিয়ে প্রাণেশাকে নিজের সাথে জড়িয়ে হাঁটাত হলো। প্রাণেশার অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করলো, আধা ঘন্টা আগেই যখন গাড়ি থেমেছে, তাহলে আমাকে ডাকলেন না কেন? সুফিয়ান ব্যস্ত তখন প্রাণেশার চুল ঠিকঠাক করে দিতে। মনোযোগ সরিয়ে বলল, কাঁচা ঘুম ভেঙে গেলে মাথায় ব্যথা করতো, আর আধা ঘন্টা লেট তেমন কোনো ব্যাপার না। প্রাণেশা প্রসন্ন হাসল। সে হাসি সুফিয়ানের প্রেমিক বুকে ঝড় তুলল। প্রাণেশাকে আর একটু কাছে এনে নিয়ে হাঁটা শুরু করলো সে। প্লেনে উঠে সুফিয়ানের কাঁধে মাথা রেখে পুরো জার্নি হলো প্রাণেশা। এত ঘন্টার জার্নিতে ক্লান্ত হলো প্রাণেশা। সুফিয়ান যত্ন করে বাড়িতে ঢোকালো নিজের সঙ্গে মিসেস অদিতি আর রাহাত সাহেব এতক্ষণ ওদের অপেক্ষাতেই দরজা খুলে দাঁড়িয়েছিল। সুফিয়ান আর প্রাণেশা ভেতরে ঢুকতে মিসেস অদিতি দুজনকেই জড়িয়ে কুশলাদি বিনিময় করলেন। রাহাত সাহেব আগের জায়গায় হাসি মুখে দাঁড়িয়ে আছেন। প্রাণেশা যেহেতু এবার সবকিছু জানে, তাই তার কেমন যেন সবাইকে খুব আপন মনে হচ্ছে। মিসেস অদিতি আগেও তাকে খুব আদর করত, কিন্তু প্রাণেশা সহজ হতে পারেনি, কারণ তখন সকল রহস্য থেকে সে অজ্ঞ ছিল। এবার সে সবই জানে। রাহাত সাহেবকে দেখে মনে মায়া হলো প্রাণেশার। মিসেস অদিতিকে সালাম করে কথাবার্তা বলে রাহাত সাহেবকে সালাম করে কেমন আছেন জিজ্ঞেস করতে রাহাত সাহেবের চোখ ছলছল করে উঠল। কত বছর পর কেউ জিজ্ঞেস করলো সে কেমন আছে। উজ্জ্বল আভা ফুটে উঠল চোখে মুখে। যৌবন বয়সের করা ভুলের মাসুল আর কতদিন তাকে দিতে হবে সে জানে না। হাসি মুখে প্রাণেশার মাথায় হাত রেখে কিছু বলার আগেই সুফিয়ান শক্ত গলায় বলল, প্রাণেশা চলো হাত মুখ ধো, দিনকাল ভালো না, হাতে পায়ে জীবাণু থাকতে পারে। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান এখনো অভিমান করে আছে তার বাবার উপর। এত বছরের অভিমত একদিনে তো আর ভাঙবে না, সময় দিতে হবে। প্রাণেশা মনে মনে ঠিক করে যে করেই হোক পরিবারের মানুষগুলোকে এক করবে সে। কতটুকু সে সম্ভব জানে না, কিন্তু চেষ্টা করে তো দেখাই যায়। রুমে গিয়ে কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়লো সে। সুফিয়ান শাওয়ার নিয়েই হসপিটালের কাজের জন্য বেরিয়ে গেছে। রেয়ান নাকি অস্ট্রেলিয়ায় গেছে শুনে অবাক হয়নি সে। ইভানানের হাতের পুতুল হয়েছে তা জানে প্রাণেশা। এভাবে আরো 1 মাস কেটে গেছে। সুফিয়ানের ভালোবাসায় প্রাণেশা ধীরে ধীরে সিক্ত হয়ে উঠেছে। ভালোবাসার গভীর নেশায় সেও তলিয়েছে স্বামীর সংসারে। সবকিছু কি সুন্দর করে এক হাতে সামলায় ভাবতেই অবাক হয় প্রাণেশা। সুফিয়ান মেডিসিন কোর্সের ওপর পড়াশোনা করছে। হসপিটালের কাজ তো আছে, সঙ্গে প্রাণেশাকে নিজেই গাইড করে পড়াশোনা করায়। প্রাণেশার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, এই আপনি কি মানুষ নাকি রোবট? রাত বাজে 8:35। বাহিরে জমকালো বৃষ্টির আয়োজন। ঝুমঝুম বৃষ্টিতে ঠান্ডা পরিবেশ। সুফিয়ান গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। মিসেস অদিতির মুখ হাসি হাসি, মনে হচ্ছে কি নিয়ে যেন ভীষণ আনন্দিত। সুফিয়ান জিজ্ঞেস করলো, কিন্তু মিসেস অদিতি মাথা নাড়িয়ে কিচ্ছু বলল না। সুফিয়ান সন্দেহ চোখ নিজের রুমে প্রবেশ করল। রুমের ভেতরে ঢুকতে আরেক দফা চমকালো। দরজার শুরুতেই ফুলের পাপড়ি বেছানো। 2 কদম দূরেই ছোট্ট একটা গিফট বক্স। সুফিয়ান ফ্রু বাঁকিয়ে বক্সটা হাতে উঠালো। আজ তো কোনো স্পেশাল ডে না, তাহলে প্রাণেশা এসবের আয়োজন কেন করলো? বক্স খুলতেই বের হলো ছোট একজোড়া জুতো আর একটা সোয়েটার। সুফিয়ান চমকে উঠল। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা চিরকুট। আপনি কি আমার ছোট্ট অঙ্গারের বাবা হবেন সুফিয়ান?
আজ আনন্দ ধারারা দলবদ্ধ হয়ে যেন ধরা দিয়েছে। কি সুন্দর অনুভূতি। পৃথিবীর সবচেয়ে সুখকর ঘটনা বুঝি এটি, না হলে সুফিয়ানের চোখের কোণে জল জমবে কেন? ক্লান্ত পরিশ্রান্ত দেহের ভেতর ভর করল সজীবতা, কিন্তু ক্লান্ত হয়ে ফিরে এত বড় সুসংবাদ পাবে ভাবতেই পারেনি সে। হাতে এখনো চিরকুট মুঠো করে দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে, চোখের জল গড়িয়ে পড়বে খানিক বাদে। সুফিয়ান কাপন ধরানো পায়ে এগিয়ে গেল বারান্দায়। প্রাণেশার গায়ে কমলা রঙের সুতি শাড়ি, রেলিংয়ে হেলান দিয়ে বাইরে তাকিয়ে কি যেন দেখছে। সুফিয়ান নিঃশব্দে প্রাণেশাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রাণেশা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সুফিয়ান কাঁধে থুতনি রেখে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল। এটা কি সত্যি? প্রাণেশা নির্লিপ্ত ভাবে বলল, হুম